আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ বাংলাদেশে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরটি বেশ চাঞ্চল্য তৈরি করে দেশ জুড়ে। কিছুদিন আগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের পর ধারণা করেছিলেন অনেকেই যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বোঝাবুঝির অবসান ঘটেছে, কিন্তু আজকের যে নিষেধাজ্ঞার ঘোষণা সেটি আবার নতুন করে চিন্তার উদ্বেগ তৈরি করেছে। এবং কি বার্তা এলো সেই নিষেধাজ্ঞা থেকে সেটাকেই আমরা মূল আলোচনার বিষয়বস্তু এনে আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি বাংলাদেশ মার্কিন সম্পর্কের অলিগলি। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমরা ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এই মুহূর্তে স্টুডিওতে ২ অতিথি উপস্থিত আছেন, তাদের সাথে একে একে পরিচিত হব। পরিচয় পর্বটা শুরু করি আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। ডক্টর মিজান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টা। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান, আপনাকেও। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। মিস্টার তৌহিদ হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই ২৪ ঘন্টায়। যেহেতু আপনাকে পেয়ে গেলাম, আলোচনাটা শুরু করতে চাই আপনাকে দিয়েই। একটু যদি আপনি আমাকে বিশ্লেষণ করেন যে এতদিন পর এসে যখন মিস্টার আজিজের অবসরের বয়স ৩ বছর পার হতে চলল এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক নির্বাচন বলেন বা গণতন্ত্রের ইস্যুতে নানান ধরনের যখন আপস অ্যান্ড ডাউন চলছিল, ঠিক সেই মুহূর্তে এসে এই ঘটনা একটা মুখ্য বিষয় হয়ে উঠল। আলোচনার জায়গাটা বা প্রশ্নের জায়গাটা বা আপনার বিশ্লেষণের জায়গাটা আমি জানতে চাই যে এই নিষেধাজ্ঞার বার্তায় আসলে আমরা কি বার্তাটা পাচ্ছি এবং মার্কিন এবং বাংলাদেশ সম্পর্কের এই মুহূর্তের ধারণাটা আসলে কি মিলছে, আপনার বিশ্লেষণটা শুনতে চাই মিস্টার তৌহিদ হোসেন। ধন্যবাদ। আসলে যে কোনো ঘটনাকে তার কনটেক্সট দিয়ে বিচার করতে হবে। কনটেক্সটটা আপনি খানিকটা বলেছেন যে ডোনাল্ড লু কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, মাত্রই কয়েকদিন আগে ফিরে গেলেন এবং তখন একটা মনে হয়েছিল যে সব সমস্যা বোধহয় কেটে গেছে। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে যে সম্পর্ক, তার সমস্যাগুলি বোধহয় কেটেই গেল। বস্তুত দেখা গেছে যে খানিকটা যেন সরকারের অনেক নেতাকর্মীর মাঝে বেশ একটা উৎসাহ দেখা যাচ্ছিল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে একটি জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে সেটা হলো যে প্রত্যেক রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে কিন্তু নিজের স্বার্থের নিরিখে, এবং ভারতের শক্ত অবস্থান নেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটু পিছিয়ে গিয়েছিল বাংলাদেশে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে চাপ দেওয়া নিয়ে, সেটাও কিন্তু তাদের স্বার্থের নিরিখেই। কারণ তারা হয়তো ভেবেছিল, আমি অনুমান করি, যে ওই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সংঘাতময় সম্পর্কে যাওয়া তাদের স্বার্থের অনুকূল ছিল না। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, যে তারা কি সেই আগে তাদের যে অবস্থান ছিল এটা থেকে সম্পূর্ণ দূরে সরে এসেছে এবং সম্পূর্ণ ভুলে গেছে? সেটা কিন্তু আমার মনে হয় না। ব্যাপারটা হলো এরকম যে সরকারের সাথে যে কথাবার্তা বলেছেন, তখন কিন্তু উনি বলেছেন একটা জিনিস, সেটা হলো যে কিছু হার্ড ইস্যুজ আছে, সেগুলিকে পাশে রেখে এগিয়ে যাওয়া, যেটা অন্যান্য বাস্তব যেগুলি ইস্যু আছে সেগুলিতে। এখন মুশকিল হলো যে হার্ড ইস্যুগুলিকে তাহলে তারা কি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন, তা কিন্তু উনি বলেননি। আর সেই সাথে আমাদেরকে বুঝতে হবে যে তিনি যখন দেখা করেন আমাদের সিভিল সমাজের লোকদের সাথে, সেখানে কিন্তু আবার হিউম্যান রাইটস, গণতন্ত্র ইত্যাদি নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। এটা অনেকে ভেবেছিলেন যে এটা হয়তো স্রেফ তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বেশ খানিকটা পরিবর্তন করেছে নির্বাচনের আগে। এখন এই যে ঘটনাটা, এই যে একটা জেনারেল আজিজের বিরুদ্ধে যে একটি নিষেধাজ্ঞাকে পাবলিক করে ফেলা, নিষেধাজ্ঞা কিন্তু এরকম আরও অনেকের এগেনস্টে এসেছে এবং এটা কিন্তু তারা নির্বাচনের আগেই বলেছিল যে
এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়েছে, কিন্তু তখন কিন্তু কারোর নাম ওইভাবে স্পষ্টভাবে উচ্চারিত হয়নি। কিন্তু এখন এতদিন পরে ঠিক লু ভিজিটের পরে এই যে এভাবে তাকে তার নামে এটা উল্লেখ করা, এটা আমার মনে হয় একটা ছোটোখাটো মেসেজ দেওয়া। কতটুকু গুরুত্বপূর্ণ মেসেজ সেটা আমি বলতে পারবো না, কিন্তু ছোটোখাটো একটা মেসেজ দেওয়া যে তাদের যে ইস্যুগুলো ছিল তারা যদিও একটা ওপেন আপ করেছে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য, আবার কারণ বাস্তবে অনেক ইস্যুজ আছে যেগুলিতে তাদের এবং আমাদের দুই পক্ষেরই স্বার্থ আছে, কিন্তু তাদের যে নীতিগত অবস্থান সবার ক্ষেত্রে যে একই রকম খাটবে এমন কথা নেই, এটা আমি বলেই রাখি। সেই নীতিগত অবস্থানগুলি থেকে তারা একেবারে যে দূরে সরে গেছে সেটা নয়। এই মেসেজটা আপনার কথা স্পষ্ট যে নীতিগত সিদ্ধান্ত বা নীতিগত অবস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরেনি। আমরা আজ গণমাধ্যমের বরাত দিয়ে শুনছিলাম যে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ তিনি তার আত্মপক্ষ সমর্থনের জায়গা থেকে তিনি তো অস্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত নন। পাশাপাশি আরেকটা প্রসঙ্গ তিনি এনেছেন, তিনি বলছেন যে সরকারকে বিব্রত করাই এর উদ্দেশ্য। আপনিও কি মনে করেন যে সরকারকে বিব্রত করতেই আসলে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে? দেখুন, জেনারেল আজিজ যখন সেনাপ্রধান ছিলেন তখনও কখনো কখনো বিভিন্ন অভিযোগ এসেছে, কিন্তু যেহেতু কোনোটাই প্রমাণিত হয়নি, কাজেই তিনি দুর্নীতিগ্রস্ত কিনা সেটা আমরা জানি না। এখন উনি তো নিজেকে ডিফেন্ড অবশ্যই করবেন, সেটা তার অধিকার, এটা করবেন নিঃসন্দেহে। এখন কথা হচ্ছে যে আসলে ক্রেডিবিলিটির প্রশ্ন আছে, কোন বক্তব্যকে আমরা গ্রহণ করব বা সাধারণ মানুষ গ্রহণ করবে, কোনটা করবে না ইত্যাদি। এটা এমব্রাসিং খানিকটা তো বটে, এতে কোনো সন্দেহ নেই। আসলে তো জেনারেল আজিজ যদিও এখন একজন একেবারেই প্রাইভেট ইন্ডিভিজুয়াল, সাধারণ নাগরিক বলতে পারি আমরা, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে তিনি তো একসময় দেশের সেনাপ্রধান ছিলেন। এটা তার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ ওপেনলি উত্থাপিত হওয়া, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়ই কিছু তথ্য উপাত্ত আছে, না হলে তো তারা এটা এইভাবে উত্থাপন করতো না, আমরা ধরে নিতে পারি যদি। সেটা আমাদের জন্য খুব সম্মানজনক না, আসলে এটা তো কোনো সন্দেহ নেই। যে অসংখ্য ধন্যবাদ তৌহিদ হোসেন, আপনি আমাদের সাথে থাকুন। আমি একটু আলোচনাটা স্টুডিওতে আনতে চাই। ডক্টর মিজানুর রহমান আছেন। ডক্টর মিজান, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। এই ঘটনা থেকে আপনি কি বার্তা পেলেন? পাশাপাশি যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, সরকারকে বিব্রত করা হতেও পারে, কিন্তু সরকারকে আসলে এই ধরনের বিব্রত হওয়াকে গুরুত্ব দেয় কিনা এক, এবং আরেকটি কথা বলছিলেন তৌহিদ হোসেন যে আসলে আমরা তো জানি না তিনি দুর্নীতি করেছেন কিনা, সেক্ষেত্রে এখানে বিশ্বাসযোগ্য তদন্ত হওয়াটা কেন জরুরি? আচ্ছা, প্রথমে আমি আমাদের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাহেবের একমত। অবশ্যই এই সেনাপ্রধান অবসরে গেলেও এই সরকারের আমলেই উনি সেনাপ্রধান ছিলেন, তো তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা ওইভাবে না, যে স্যাংশন বলা হয় এরকম না। এটা হলো ও শুধু আমেরিকা যেতে পারবো না, যাদের বিরুদ্ধে সারা দুনিয়াতে এরকম স্যাংশন দিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমেরিকা, ল্যাটিন আমেরিকাতে, বার্মাতে, অমুককে তমুককে, এটা হলো স্যাংশন। মানে হলো ওই জাহাজের উপর স্যাংশন দিলে ওই জাহাজও কোনো দিকে যেতে পারবে না, তার টাকা পয়সা এখানে সেখানে, ইভেন আমেরিকান কোনো এয়ারলাইন্সও তাকে নেবে না। কিন্তু এইটা হলো তার এবং পরিবারের সদস্যদের আমেরিকার ভিসা যেতে পারবে না। এইটা স্যাংশন আর ভিসা নিষেধাজ্ঞা বোধহয় ডিফারেন্স আছে, এটা তহিদ ভাই ভালো বলতে পারবেন। আর এটা হচ্ছে দ্বাদশ নির্বাচন কে সামনে রেখে একটা বাংলাদেশের জন্য একটা আলাদা ভিসা নীতি ঘোষণা করছিল। এই নিষেধাজ্ঞা বা ভিসা যে নাদা, এটা কিন্তু ওই আইনে না। এই ভিসা নিষেধাজ্ঞার যে এটা বাংলাদেশের জন্য একটা আলাদা আইন করছিল, সেই আইনে না। এটা তাদের একটা স্ট্যান্ডিং, ওই যে 37.7C জাতীয় একটা কিছু একটা আইনে, যেখানে সুস্পষ্টভাবে যেটা বলা আছে, আসলে মেইনলি প্রায়োরিটি হচ্ছে দুর্নীতি, সামরিক কেনাকাটায় উনি হস্তক্ষেপ করে তার পরিবারের সদস্যদেরকে বেনিফিট দেয়া, এবং এরপরে আবার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় করা। এই দুই তিনটা কথা কিন্তু আছে মেইনলি। আসলে তারা বলতে চাচ্ছে যে উনি যখন সেনাপ্রধান ছিলেন, এই যে কথাগুলো বলছে, এগুলো হুবহু আল জাজিরার একটা যে কিনা একটা অল দ্য প্রাইম, এই একই জিনিস, হুবহু এই অভিযোগগুলোই ওখানে আছে, এবং এইগুলোই আবার এই ইয়েতে আসছে, বিশ্বাস নিষেধাজ্ঞায় আসছে। এখন আমি জানি না, এটা তহিদ ভাই ভালো বলতে পারবে, বাংলাদেশের পক্ষ থেকে দুর্নীতির যদি অভিযোগ তাদের কাছে থেকে সুস্পষ্টভাবে, সেইগুলো চাওয়ার সুযোগ আছে কিনা। ইভেন আমি ব্যক্তিগত মনে করি আজিজ সাহেবের ব্যাপারে
আরও আগেও যদি অভিযোগ এসে থাকে, এটা ক্লিয়ার করা, অর্থাৎ ওনার দিক থেকে যে উনি আসলে এই দুর্নীতির সাথে যুক্ত না, এটা ক্লিয়ার করার একটা সুযোগ। আর এটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে যদি উনি এরকম একটা পদের থেকে যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, দুর্নীতি করে থাকেন, তাহলে তো ওনার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাও একটা বাংলাদেশের জন্য সুযোগ। আমার কেন জানি মনে হয় আর কি, এটা বাংলাদেশকে বিব্রত করার চেয়ে বেশি হচ্ছে আরও অনেক বাংলাদেশের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বহুপাক্ষিক, এটা দ্বিপাক্ষিক সম্পর্ক না, বহু কিছুর সাথে ইনভলভমেন্ট আছে। সামরিক কেনাকাটা আগে যেগুলো হয়ে গেছে ওগুলো তো শেষ না, আরও সামরিক কেনাকাটা হবে। তো এখন আমার কেন জানি মনে হয় আর কি, এটা একটা প্রচ্ছন্নভাবে ভবিষ্যৎ কেনাকাটা যারা করবে, আমার জানি না কোন কেনাকাটা, এটা কি চায়নার থেকে জিনিসপত্র কেনার জন্য দুর্নীতি করছিল নাকি আমেরিকার থেকে? আমাদের তো সোর্স কয়েকটা, বেশি তো সোর্স নাই। এই আমেরিকা, চায়না, ভারত, তার বোধহয় তুরস্ক থেকে না, বলেছিল যে রিপোর্টটা আল জাজিরা বলেছিল যে ইসরায়েল থেকে কেনাকাটা, মানে তো ইসরায়েলের অস্ত্র আবার আমেরিকার থেকে আসে, তাহলে হচ্ছে আমেরিকান সাথে, এটা ইসরায়েলের না। এটা কি ওই কেনাকাটা চায়না থেকে তো প্রচুর, আমরা বিশেষ করে অ্যামুনিশনগুলো চায়না থেকে আসে, এরকম কোনো একটা কিছুর জন্য একটা ওয়ান কাইন্ড অফ আগের থেকে ইয়ে করে রাখা। কারণ আমেরিকা তো আবার অস্ত্র বিক্রি করে। মনে করছেন যে আমেরিকা নিজের স্বার্থে এক ধরনের চাপ দিয়ে তার ভবিষ্যৎ আমেরিকা নিজের স্বার্থ ছাড়া একটি কথাও বলে না। বাংলাদেশে যখন এই ধরনের নিষেধাজ্ঞাগুলো দেয়া হচ্ছে বা হলো, এর আগেও দেয়া হচ্ছে, নতুন তো নয়, বাংলাদেশ সরকার কি এটাকে গুরুত্ব দেয় যতটা বলা হচ্ছে যে সরকারকে বিব্রত করার? কারণ আপনি যদি লক্ষ্য করেন, এর আগে র্যাবের যে 6 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তারা তো এখনো অনেক গুরুত্বপূর্ণ পদায়ন আছেন। আমেরিকার র্যাবের 6 জন কর্মকর্তাকে যে নিষেধাজ্ঞা যে কারণে দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের, তাতে আমেরিকার সব জেনারেলের নিষেধাজ্ঞা পড়ে দেওয়া উচিত। গাজাতে যা হচ্ছে, আমেরিকাতে ছাত্রদের উপর যেভাবে নিপীড়ন হচ্ছে, ওগুলো সবগুলা, এইটা আমার কেন জানি মনে হয় দিস আর ডিফারেন্ট। ওই নিষেধাজ্ঞা নির্বাচন উপলক্ষে নিষেধাজ্ঞা, আর এইটা কিন্তু ধারাগুলো আলাদা। এইটাতে আমি মনে করি এটা এই দুর্নীতির বাংলাদেশ সরকার পাত্তা না দেওয়ার কোনো কারণ নেই। আমার বাংলাদেশ সরকার তাদের কাছে চাওয়া উচিত। আমি জানি না এই আইনের আওতায় বাংলাদেশ আমেরিকার কাছে চাইতে পারবে কিনা যে তোমাদের কাছে দুর্নীতির কি ফ্যাক্টস এন্ড ডকুমেন্ট আছে, এটা পাবলিক করে বা আমাদের দাও। আর সে যদি সত্যি সত্যি ক্ষমতার অপব্যয় করে থাকে জেনারেল আজিজ, সে তো নির্দোষ দাবি করে, আমরা আশাও করবো যে একজন সেনাবাহিনীর মতন সর্বোচ্চ পদের থেকে কোনো লোক দুর্নীতি করবে, এটা আমরা আশাই করি না। তো এইটা তার দিক থেকে একটা অপরচুনিটি ক্লিয়ার হওয়া। আর হচ্ছে বাংলাদেশ সরকারের জিনিসটা সিরিয়াসলি দেখা। আপনি অন্যগুলোর কথা কি বলছেন আমি জানি না, অন্তত এই ইস্যুটাকে সিরিয়াসলি নিয়ে যদি সত্যি সত্যি ওখানে কোনো দুর্নীতি হয়ে থাকে, তাহলে এটার বিচার করা, আমি মনে করি যত বড় পদই হোক না কেন এটা করা। কিন্তু জেনারেল আজিজ তো একটা গুরুত্বপূর্ণ নাম। ধরেন এই ধরনের আপনি বললেন যে ধরেন তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বা যারা এই ধরনের দুর্নীতি তদন্ত করে, তারা আসলে আমেরিকার কাছ থেকে তথ্য ডাটা চাইবে কি চাইবে না, নিশ্চয়ই আমি পররাষ্ট্র সচিবের কাছ থেকে সাবেক তার কাছে ক্লিয়ার হতে চাইবো। কিন্তু এই যে তদন্ত করতে চাওয়া গুরুত্বপূর্ণ নাম, প্রতিবন্ধকতার সামনে থাকতে পারে কি মনে করেন? না, এখন তো এটা প্রতিবন্ধকতা তো সেভাবে নেই, যে এটা নামটা চলে আসছে অলরেডি, একটা শাস্তি কিন্তু ওনার হয়ে গেছে, বিচার হোক বা না হোক, ইট ইজ ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট। একটা সেনাবাহিনীর সাবেক জেনারেল, 4 স্টার জেনারেল, এবং ওনাকে এখন ওনার পরিবার সদস্যদেরকে আমেরিকার ভিসা দিবে না, এটা কিন্তু আদার্স স্যাংশন। আর এটা এক জিনিস না, স্যাংশন যাদের দেয় তাদের কিন্তু টাকা পয়সা মুভমেন্টও করতে পারে না তারা। ওনার হলে শুধু আমেরিকা যেতে পারবেন না। উনি যে প্রবেশের অযোগ্যটা আগেই জানানো হয়েছিল, এখন দুর্নীতি সম্পৃক্ততা থাকার অভিযোগে নিষেধাজ্ঞাও দেওয়া হলো। না, নিষেধাজ্ঞা কি দেওয়া হলো? আমেরিকায় যেতে পারবেন না, উনি কি আর কোথাও যেতে পারবেন না? অন্য কোন ওনার কি ব্যাংকের টাকা পয়সা লেনদেন করতে পারবেন না? ওটা ওনাকে শুধু আমেরিকার সাথে পারবে স্যার, সবই পারবে, ওনাকে শুধু আমেরিকা যাওয়ার ভিসা দিবে না, এটাই বলা হয়। করে দেখেন। ওকে, ঠিক আছে, আমি সচিবের স্যাংশন তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেই, তাহলে আমি বরং এটা তো আর ভালো হতো। ক্লিয়ার হয়নি, তবে আপডেট থ্রিতে পড়ে দেখেন। ঠিক আছে, আমাকে আমি পড়ে দেখছি, আমি দেখে এসেছি। আমি বরং একটু ইলিয়াস খান আপনার বিশ্লেষণটা শুনতে চাই। যেহেতু আপনি গণমাধ্যমে মানুষ সাংবাদিকতা করেছেন, আপনার কাছ থেকে বরং স্যার উল্লেখ করছিলেন যে আল জাজিরার প্রতিবেদনের কথা, সেটাকে তিনি একদম কপি পেস্ট দেখছেন। যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, তখন আপনি কি লক্ষ্য করেছিলেন যে বাংলাদেশের গণমাধ্যম অনেকটা নীরব ছিল একটা লম্বা সময় পর? তারপরে দেখা গেল যে একটা সময় আমরা লক্ষ্য করলাম এই প্রতিবেদনকে কিছু হয়নি, এটা একজন চটকদার বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল। আপনার কি মনে হয় কেন আমাদের সাংবাদিকদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়েছিল? আমি যদি সরাসরি বলি, এক ধরনের ভয়ের সংস্কৃতি আমাদের এখানে গড়ে উঠেছে। গণমাধ্যম কর্মীরাও, তারা তো এই সমাজেরই মানুষ, তাদের মধ্যে ভীতি আছে। কারণ আমরা জানি যে সেনাবাহিনীকে আমরা সবসময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে তারা কিন্তু এগিয়ে এসছে, আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে।
কিন্তু ওই যে আল জাজিরা যে রিপোর্টটি হয়েছিল প্রায় 1 ঘন্টা 2021 সালে, তখন কিন্তু উনি সেনাপ্রধান ছিলেন। আমার মনে হয় সেনাবাহিনী আছে এবং সরকার একটু সেন্সিটিভ বিষয় ধরে, সাংবাদিকদের মধ্যে এখন একটু সেন্সরশিপ আছে, আপনি নিশ্চয়ই জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখলেই যারা ন্যূনতম ধারণা রাখেন তারা বুঝেন যে বাংলাদেশের গণমাধ্যমের কী অবস্থা। প্রধানমন্ত্রী প্রশ্ন চাইলেও দেখি আমাদের সাংবাদিকরা অনেকে আগে 3-4 মিনিট তার স্তুতি করে, যদিও সেটি তিনি অনেক সময় পছন্দ করেন না, আমরা ফলো করি, তারপরে প্রশ্নটি করে, প্রশ্নও করেন, এক ধরনের কমেন্টস ছেড়ে দেন। যেমন স্যার এখানে আছেন, আমার শিক্ষক, তিনি এই যে বাংলাদেশে এত টাকা পাচার হয়েছে, কোনোদিন কেউ মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে যে আপনি বা আপনার সরকার এই বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে? এটা কিন্তু প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করা যায়। আরও নানা কিছু আছে যেগুলো প্রশ্ন করা যায়, কিন্তু করা হয় না। সুতরাং আপনি যথার্থই বলেছেন, তখন এটি ঠিকভাবে গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যম, যদিও আন্তর্জাতিক মিডিয়ার কারণে কিন্তু বাংলাদেশের সব মানুষ যাচ্ছে। এই সঙ্গে আমি আরও একটা প্রশ্ন করবো, জনাব তৌহিদ হোসেন আছেন, যে এত বড় অভিযোগ উঠলো কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তদন্ত করা হয়েছে বা এই ঘটনাটি কিন্তু তদন্ত করা হয়েছে? কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি বাংলাদেশের অনেক ঘটনাই গণমাধ্যমে আসার পরে কিন্তু আমরা জানি এবং অনেক সময় সরকার ব্যবস্থা নেয়। যেমন সদ্য সাবেক আইজিপি যিনি, তার বিরুদ্ধে কিন্তু বিরাট অভিযোগ উঠছে এবং এগুলো নিয়ে নানা দুদক নানা ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জেনারেল আজিজ সম্পর্কে কিছু নিয়েছে বলে আমরা কিন্তু এখনও দেখিনি। এবং আরেকটি কথা আমি জানি না, যারা সামরিক আইন বিশেষজ্ঞ বা সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ তারা বলতে পারবেন যে তার 3 ভাই, তার 3 ভাই কিন্তু বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন। একজনের ফাঁসি হয়েছে, 2জনের যাবজ্জীবন দণ্ড হয়েছিল। কিন্তু এই যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাকে সেনাবাহিনীর প্রধান বানান যায় কিনা, আমি মোটা দাগে যতটুকু বুঝি, আমি যতটুকু শুনেছি যে এইসব সেন্সিটিভ পদে যাদেরকে দেওয়া হয় তাদের সব পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে দেওয়া হয়। তিনি কিভাবে হয়েছিলেন আমি জানি। তো এইসব বিষয়গুলো আছে। আর শেষ কথা ওইটাই বলতে চাই, তখন মিডিয়া যথাযথভাবে বাংলাদেশে এটি প্রচার করেনি, যদিও আল জাজিরা কিন্তু সারা বিশ্বে এখন একটি জনপ্রিয়। যেমন গাজার যুদ্ধ, সব মানুষ আগে কিন্তু দেখে আল জাজিরা, সেখানে প্রকৃত কী হচ্ছে। কারণ ওয়েস্টার্ন মিডিয়ায় কিন্তু আমরা প্রকৃত চিত্র পাই না, অনেক সময় পাই না। যেমন ওয়েস্টার্ন মিডিয়া তাদের নিজেদের মতো করে তাদের স্বার্থ যাতে হানি না ঘটে সেরকম নিউজ করে থাকে, কিন্তু আল জাজিরা নিউজ আমরা সবসময় দেখেছি যে এটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করা হয়। যেমন আজিজ সাহেবের ব্যাপার বিরাট একটি, এবং খুব, আমি গণমাধ্যমের কর্মী হিসেবে এবং সাংবাদিকদের ছাত্র হিসেবে আমি এটুকু বলতে পারি যে সেটি অত্যন্ত একটি গবেষণালব্ধ বা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং যেটাকে বোঝায়। নিশ্চয়ই আপনিও দেখেন, স্যারও দেখেছেন সেই রিপোর্টগুলি। সে ওনার ভাই কোথায় আছেন, তার সাথে কোথায় দেখা করছেন, কি করছেন, সব কিন্তু সেই রিপোর্টটিতে ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই রিপোর্টের পরেও এসব বিষয় নিয়ে কোনো তদন্ত কিন্তু হয় না আমি যতটুকু জানি, বা আমাদের চোখে পড়েনি, হয়তো চোখ এড়িয়ে গেছে, বা সামরিক বাহিনীর মধ্যে আলাদা করে হতে পারে। কিন্তু সাংবাদিকদের মধ্যে এই সময় এই রিপোর্টকে, এই প্রতিবেদনকে এত উড়িয়ে দেওয়ার বা এটা কিছু হয়নি বলার প্রবণতাটা কেন তৈরি হয়েছিল? সেটা উড়িয়ে দেওয়া হয়েছে, আপনি যেটি বলছেন, কিভাবে উড়িয়ে, কেন হয়নি রিপোর্ট সেটি কিন্তু কেউ বলেননি। এটা ধরেন সরকারের প্রতি এক ধরনের নতজানু, সরকারকে এক ধরনের পছন্দ করে সেসব দৃষ্টিকোণ থেকে বলেছে এটি কোনো রিপোর্ট হয়নি। বাট কোন ক্রাইটেরিয়া রিপোর্ট হয়নি সেটি তো বলেনি, সেটি কেউ বলেনি, বলেছে সেটি কিন্তু বলেনি। এই রিপোর্ট কিন্তু পুরস্কার পেয়েছে, আমি এই মতো এক্সাক্ট নাম বলতে পারছি না কোন প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেয়েছে। এটি কিন্তু পুরস্কার পেয়েছে কারণ এটি খুব শ্রমলব্ধ একটি রিপোর্ট ছিল, অনেক কষ্ট করে, অনেক গবেষণা করে, নানা কিছু করে রিপোর্টটি তৈরি হয়েছে। আমাদের ফুটেজগুলো কিন্তু মনে আছে, কোথায় কি যাচ্ছেন, কি করছেন না করছেন, আজিজ সাহেব ওনার ভাইয়ের সাথে কোন বিয়ে অ্যাটেন্ড করছেন, হাঙ্গেরিতে কোথায় মিটিং করছেন, সবগুলো কিন্তু এই রিপোর্ট ছিল। তারপর এটি ওই যে সরকার যদি রুষ্ট হন, এটি এক ধরনের কি বলা যায় যে সরকার যদি রুষ্ট না হন বা সেনাবাহিনী যদি রুষ্ট না হয়, সেই জন্য কিন্তু এটি বলেছে, ঢালাওভাবে বলেছে রিপোর্টটি ভালো হয়নি বা রিপোর্টটি হয়নি। জি, আমি ইলিয়াস খান আপনাকে থামাতে চাই। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে মোহাম্মদ তৌহিদ হোসেন আপনার কাছে জানতে চাইব, যেটা ডক্টর মিজানুর রহমানও স্পষ্ট হতে চাইছেন, যে আসলে আমরাও বুঝতে চাই যে ধরেন এখন যারা স্যাংশন নিষেধাজ্ঞার মধ্যে পড়লো তাদের আসলে
কি কি পে করতে হতে পারে সেই বিষয়টা জানতে চাইবো। একই সাথে এটাও একটু যদি বলেন যে কেন এই বিষয়টির একটা বিশ্বাসযোগ্য তদন্ত জরুরি। বিরতির পর এসে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করবো। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে যেতে চাই। মোহাম্মদ তৌহিদ হোসেন, যদি বিরতির আগে আলোচনা শুনে থাকেন সেক্ষেত্রে ডক্টর মিজানুর রহমান এই বিষয়টি পরিষ্কার এবং আমরাও পরিষ্কার হতে চাইছি। আসলে স্যাংশন এবং নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি এবং পরিবারদের আসলে কি কি ধরনের পে করতে হতে পারে সেই বিষয়টা একটু পরিষ্কার করবেন। পাশাপাশি ডক্টর মিজান আরেকটি প্রসঙ্গ তুলছিলেন, তিনি বলছিলেন যে ভবিষ্যৎ সামরিক কেনাকাটার ক্ষেত্রে বা সেই জায়গায় একটা ভবিষ্যৎ কেনাকাটার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে এই ধরনের একটা চাপ হতে পারে কিনা তার বিশ্লেষণে বলছে। আপনি কি মনে করেন? আপনারা শুনতে চাই। তৌহিদ হোসেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি তো আইন বিশেষজ্ঞ নই, কাজে আমি ঠিক বলতে পারবো না যে কোন আইনের প্রয়োগে কী কী অসুবিধা হতে পারে। তবে সার্বিকভাবে এটুকু যেটা বোঝা যায় সেটা হলো যে যদি যেহেতু দুর্নীতির অভিযোগ উঠেছে, যদি দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা যদি প্রমাণিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, অন্য কোথাও গেলে হয়তো কিছু করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র গেছে, তাহলে সেই টাকা সম্ভবত তারা আটকে দিতে পারবে যদি তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে যে এই অর্থটি আসলে দুর্নীতির মাধ্যমে এসেছে। বাকিটুকু আপনারা কোনো আইন বিশেষজ্ঞকে যদি জিজ্ঞেস করেন হয়তো বলতে পারবে যে এটার ফাইন টিউনিংগুলি কী, কোথায় কি আছে না আছে। আর দ্বিতীয় যে প্রশ্ন করছিলেন, যে দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলবেন কি? দ্বিতীয়টা ডক্টর মিজান একটা প্রশ্ন তুলেছিলেন বা তার বিশ্লেষণে এটা উঠে আসছে বা তিনি বলতে চাইছেন যে ধরেন ভবিষ্যৎ সামরিক কেনাকাটার ক্ষেত্র তৈরি করতে আসলে এগুলো কোনো চাপ হিসেবে কাজ করে কিনা বা এই ধরনের চাপ দেওয়া হয় কিনা। এটা একটু স্পেকুলেটিভ হবে, আমি খুব নিশ্চিত নই। কারণ এটা ঠিক যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন যেটুকু জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি যদি ঘুষ দেয় তাহলে যে দেশেই দেখ না কেন সেটা তাদের দেশে ফেডারেল অফেন্স। কাজেই কোনো মার্কিন কোম্পানির পক্ষে সরাসরি ঘুষ দেওয়া কঠিন, যদিও এজেন্ট নিয়োগের মাধ্যমে এজেন্টের কমিশন ইত্যাদি দেওয়া হয়। কাজেই এটা একটু ফ্লুইড যে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক সরঞ্জাম সেগুলির মূল্য অনেক বেশি, হয়তো কোয়ালিটিও অনেক ভালো, কিন্তু আমাদের বাজেটে হয়তো কুলায় না বলেই চীনা জিনিস আমরা কিনি কিনা সেটা আমি জানি না। আমাদের একটা বড় অংশ তো চীনের সামগ্রী আসে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সামরিক কেনাকাটা খুবই গোপনীয় থাকে। আমি সত্যি কথা বলি, গোপনীয় থাকে আমাদের দেশের কাছে, আমাদের নাগরিকদের কাছে। পৃথিবীর যেসব প্রতিষ্ঠান এসবের খোঁজ খবর রাখে তারা ঠিকই জানে কোথা থেকে কী দামে কী জিনিস কেনা হচ্ছে, কিন্তু আমি জানি না। আমি নিজে বিশ্বাস করি যে আসলে এটা খুলে দিলে, এটা ওপেন করে দিলে দেশের বা সামরিক বাহিনীর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের এক ধরনের নিয়মকানুন অনুযায়ী এগুলি খুব সব গোপনীয় থাকে, ডিফেন্স বাজেটও খুব গোপনীয় থাকে। যদিও চূড়ান্ত বিচারে এখানে কি হয় না হয় সেটা বরং অন্যান্য পক্ষই দেখা যায় যে তাদের কাছ থেকে আমরা তথ্য পাই বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন সংশ্লিষ্ট জার্নালে। তো আমার মনে হয় যে এই ব্যাপারে যদি আমরা আরেকটু খোলামেলা হই, তাতে আমাদের সেনাবাহিনীর জন্য কী কেনা হচ্ছে এটা বা কী দামে কেনা হচ্ছে এটা সাধারণ মানুষ জানলে আমি মনে করি না যে কোনো ক্ষতি আছে, বরং এটা এফিকেসি বাড়বে কেনাকাটার, সেটা আমাদেরকে উপকারী করবে। জি, ডক্টর তৌহিদ হোসেন, আরেকটা প্রশ্ন যদি একটু ক্লিয়ার করতেন, সেটা হচ্ছে যে ডক্টর মিজান এটাও বলছিলেন যদি যেই অভিযোগের উপর ভিত্তি করে মার্কিন প্রশাসন তো এটাতে তারা নিশ্চিত হয়েছে বলেই তারা নিষেধাজ্ঞাটা দিয়ে দিয়েছে, এখন আমাদের দিক থেকে এটা কেন একটা বিশ্বাসযোগ্য তদন্ত জরুরি এবং সেক্ষেত্রে তথ্যপাত্র পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখেন কিংবা সহায়তার হাত কতটুকু থাকবে, এটা আপনি কি মনে করেন? এটা আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী হবে জিনিসটা, যেহেতু জুডিশিয়াল ম্যাটার হয়ে যাবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আইন কী আছে এক্স্যাক্টলি আমি জানি না। তবে এটা সম্ভব যে তথ্যপত্রের কথা তারা বলছে সেটা তো তারা আমরা চাইলে দিতেও পারে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের এখানে এটা তদন্ত করবে কে? অ্যান্টি কারাপশন কমিশন। অ্যান্টি কারাপশন কমিশনের হাত কতটুকু শক্তিশালী সেটা আমরা খুব ভালো করেই জানি। আমাদের কোন কমিশনটা এমন সাংঘাতিক ক্ষমতা রাখে যে তারা সত্যি সত্যি একটি নিরপেক্ষ তদন্ত করতে পারে? কাজে এই ব্যাপারে আমি খুব একটা আশাবাদী না যে এটা নিয়ে খুব নিরপেক্ষ তদন্ত হবে। যদি কাউকে ভিক্টিমাইজ করার ইচ্ছা থাকে তার বিরুদ্ধে হয়তো তদন্ত ঠিকমতো হতে পারে, কিন্তু সাধারণভাবে আমাদের এখানে এই অন্তত আমরা একটা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত সমাজে বাস করি।
এখানে দুর্নীতি দমন কমিশন সাধারণত চুনোপুরিদের পেছনে দৌড়াদৌড়ি করে। বড় যারা তাদের বড় বড় উকিল থাকে, কিছু তাদের বিরুদ্ধে কখনোই তারা কোনো কিছু করতে এগোয় বলে দেখিনি আমরা। কাজে এটা তারা একেবারে বড় একটা কিছু দুর্নীতির অভিযোগ তদন্ত করে বের করে ফেলবে, এতটা আশাবাদী বোধ না হয় ভালো। জি, তাহলে ডক্টর মিজানুর রহমান, আপনার কি মনে হয় তৌহিদ হোসেন তো এটার কোনো ভবিষ্যৎ দেখেন না যে এটা তদন্ত? না, আমিও ওইভাবে ওনার সাথে আমি একমত। আমি যেটা বলছিলাম, যেখানে যে কথাগুলো উল্লেখ করে তার এবং তার পরিবারের সদস্যদের আমেরিকা যাওয়ার উপর নিষেধাজ্ঞা, মানে এইটুক দেখলাম। এই কারণগুলো যেগুলো বলছে সেই তথ্যগুলো, অর্থাৎ সামরিক কেনাকাটা এবং তার পরিবারের সদস্য বেনিফিট দেওয়ার কথাগুলো কিন্তু আছে ওদের ইয়ের মধ্যে। সেই তথ্যগুলো চাওয়া যাবে কিনা এখান থেকে, যে ভাই আমাদেরকে এগুলো মানে সে কিভাবে কোথা থেকে কাকে কত বেনিফিট দিচ্ছে। বাট ও নিজে আজকে সাক্ষাৎকার দিয়ে জেনারেল আজিজ যেটা বলছে যে এরকম তার ভাইদের কোনো কন্ট্যাক্ট দিচ্ছে বা কোনো কিছু এরকম কোনো ব্যাপার ঘটেনি, এবং তাদের ইভেন অ্যানলিস্টমেন্টও নাই এইসব জিনিস সরবরাহ দেওয়ার, তারা কেউ এই ধরনের ব্যবসার সাথে জড়িত, এইগুলো তো সে বলছে। তো এখন আমার দরকার বাংলাদেশের পক্ষে আছে, বাংলাদেশের যেমন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে প্রতিরক্ষা বিষয়, সেখানে কিন্তু যে কোনো কিছু জিজ্ঞাসা করা, ইভেন সেনাপ্রধান বা সেনা পার্সিজের সাথে যারা জড়িত তারা জবাবদিহি করার সুযোগ কিন্তু আছে। আমরা হয়তো সব বিষয়ই হয়তো একেবারে বাইরে চলে আসে না, কিন্তু ওখানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি প্রতিরক্ষা বিষয়তে ওখানে কোশ্চেন, ওখানেও সাবেক জেনারেলরা অনেকে এমপি এবং সদস্য এরকম আছে ওখানে। তো সেটা হতে পারে একটা প্রকৃত ঘটনাটা কি, এটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যদি চিঠি দিয়ে জানতে চায় আমেরিকা থেকে যারা স্যাংশন দিচ্ছে, তোমরা আমাদেরকে তথ্য প্রোভাইড করো, এবং এটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আসলে এখানে এটা নিয়ে একটা আলোচনা বা পর্যালোচনা হতে পারে। এবং সেখানে মানে তৌহিদ হোসেন সাহেব যেটা বললেন, সরকার যদি চায় যে না, যে যদি কনভিন্স হয় যে সত্যিই দুর্নীতি এখানে হয়েছে এবং সেটা প্রতিকার হওয়া উচিত, তার শাস্তি হয়ে বেরিয়ে সে যেই হোক, তাহলে এখানে হতে পারে। পৃথিবীতে বহু সাবেক জেনারেলের এই কেনাকাটা নিয়ে জেল খাটার নজির কিন্তু আছে, বহু দেশে আছে, পৃথিবীতে বহু দেশে আছে এটা। অতএব এটা নির্ভর করবে আর কি এখন সরকার যে তথ্যগুলো পাবে সেগুলোর নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি এবং সত্যি যদি হয় তাইলে কিন্তু এটা যে আইনের ঊর্ধ্বে তা না। আর এটা আজিজ সাহেবের জন্য বেটার, কারণ একটা লোক সেনাবাহিনীর জেনারেল ছিল, সেনাপ্রধান ছিল, তার বিরুদ্ধে যখন এই কথাগুলো আসছে, এটা এই দিক থেকে ওনার দিক থেকেও ভালো হবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি কোনো এক জায়গায় জেনে যেটা পর্যালোচনা করে যে বলা হয় যে না, এই ধরনের কিছু ঘটে নাই। এই ঘটনার পর কি শাসক দলের সাথে বা শাসক দলের নেতাদের সাথে জেনারেল আজিজের কোনো দূরত্ব দেখতে পান? যদি আমরা একদম খুবই স্পেসিফিক কিছু কিছু মন্ত্রীর বক্তব্য শুনতে পাই, সেক্ষেত্রে তারা এটাকে একেবারেই যেন ব্যক্তি আজিজের উপর রেখে দিচ্ছেন, সেই সাথে তারা কোনো সম্পর্ক, যদিও তারা বলছেন যে একটা সময় তাদের সরকারের আমলেই তিনি সেনাপ্রধান ছিলেন, কিন্তু এখন আজিজ সাহেবের কি প্রয়োজন ফুরিয়ে গেল? না, সরকারি কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে যায়, এটা সরকারের কাছে কোনো বেশিরভাগ কর্মকর্তাদের কোনো প্রয়োজন থাকে না। ওইটা ঠিকই আছে, এমন না যে যারা সাবেক তাহলে সমস্ত সচিব, ক্যাবিনেট সচিব সবাইকে নিয়ে সারাদিন গভর্নমেন্ট বসে থাকতো। রিটায়ারমেন্টের পরে গুরুত্বটা কমে যায়। কিন্তু আমি বলছি দেশের সেনাবাহিনীর প্রধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, বড় একটা পদে উনি চাকরি করছেন। তো ওনার ভবিষ্যৎ বংশধর যারা দুনিয়াতে থাকবে তাদের জন্য এটা ক্লিয়ার হওয়া উচিত যে না, ওনার একটা নাতিন আছে খুব স্নেহবাজার, সারাক্ষণ ওরে নিয়েই থাকে, তারও জানা উচিত যে না, আমার নানা বা আমার দাদা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল না, সেটা ওটা ক্লিয়ার হওয়া দরকার। যে ইলিয়াস খান, আপনার বিশ্লেষণটা কি হবে, যে কোনো প্রতিষ্ঠান কি আসলে ভাবমূর্তি সংকটের মধ্যে পড়ে যায় নাকি? না, নিশ্চয়ই পড়ে। আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের প্রথম। কোনো সাবেক সেনা কর্মকর্তা বা বর্তমান সেনাকর্তা কিন্তু কখনো এই ধরনের স্যাংশন না। আমাদের এরশাদ সাহেব তো 5 বছর জেল খাটছে দুর্নীতিতে, উনি জেনারেল ছিলেন না, সেনাপ্রধান ছিলেন। আমি আমেরিকার বিষয় বলছি, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ফার্স্ট টাইম, আমি যদি ভুল না জেনে থাকি, কিন্তু নিশ্চয়ই আমরা বলি সবসময় যে আমাদের সুশৃঙ্খল সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে এটা একটা, তাদের জন্য এটা বিব্রতকর বলে আমি মনে করি। আরও অনেক বিষয় আছে যে না, সেটাও বোধহয় আমরা ভয়ে ভয়ে বলি কি না,
সুশৃঙ্খল, দেশপ্রেম শব্দগুলো যে বলি, এটাও কি ভয়াবহ বলি? সেনাবাহিনীতে বহুবার বিশৃঙ্খলা হয়েছে, হাজার হাজার লোককে সেনাবাহিনীর হত্যা করছে। এই প্রশ্নটা আমারও আছে, যেমন বলে 40-50টা ক্রু আছে সামরিক বাহিনীতে। কথা বলে যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলতেছে, আমাদের ইতিহাস তো তা বলে না। ইতিহাস তা বলে না। আমরা যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, আমাদের সেনাবাহিনীটা এখন খুব প্রফেশনাল, কিন্তু এটা যদি অতীত ইতিহাস দেখেন 75 পরবর্তী সময়েও এটার মধ্যে চরম বিশৃঙ্খলা এবং মোটেই শৃঙ্খলা সম্পন্ন একটা সেনাবাহিনী ছিল না। এখন বরং সরকার প্রধানকে মেরে ফেলছে, তাই না, যিনি রাষ্ট্রের স্বাধীন করেছে। সুতরাং 75 আগের সুশৃঙ্খলা ছিল, এটা বলার সুযোগ কোথায়? মোর প্রফেশনাল এখন বলতে পারেন যে পেশাদার একটা সেনাবাহিনী আমাদের হয়েছে, বাট বিশৃঙ্খল ছিল বহু বছর, যুগের পর যুগ। কিন্তু ডোনাল্ড লু আসার পর যে ভাইবটা তৈরি হলো, যেটা সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছি। তার মানে কি আমরা এখনো, যেটা আমি তৌহিদ হোসেনের একটা বক্তব্য পড়ছিলাম, যে আমেরিকা ওই জিনিস যারা কোনো কিছু হজম করতে চায় না বা হজম করে রাখেও না, বিশেষ তৌহিদ হোসেন আছেন, তিনি ডয়চে ভেলে। আমাদের এখানে এক ধরনের ধারণা তৈরি হয়েছিল যে বাংলাদেশের বিষয়ে আর আমেরিকার কোনো আগ্রহ নাই, তারা চুপচাপ হয়ে গেছে, এবং সম্পর্কের কথা যেটুকু বলেছেন মন্ত্রীরা তার চেয়ে বেশি বলেছেন। কারণ কোনো দেশ সামরিক শাসনে যদি থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাখবে, কারণ সে দেশে তার ইনভেস্টমেন্ট থাকতে পারে, অন্য নানা বিষয় থাকতে পারে। সুতরাং গতানুগতিক যে সম্পর্কটা তৌহিদ হোসেন সাহেব আরও ভালো বলতে পারবেন, সেটি তো রাখবেই। কিন্তু আমাদের মন্ত্রী এমন বুঝিয়েছেন যে এই যে দামি নির্বাচন করছে, এগুলো নিয়ে আমেরিকার কোনো আর জিজ্ঞাসা নেই, এখানে যে গণতন্ত্র ঠিকভাবে চলছে না। এবং এই ওনার অভিযোগও কিন্তু বলা হয়েছে, তিনি গণতন্ত্র কি টার্মটা, গণতন্ত্র অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণে এই গণতন্ত্র অবনতিতে তার ভূমিকা আছে। কিন্তু আমাদের মন্ত্রীরা যেভাবে বলেছেন যে আমেরিকা একদম ঠিক হয়ে গেছে, জাতীয় সংসদ নির্বাচনে তার কোনো ভূমিকা ছিল না, যেটা নিয়ে বিচারনীতি করছিল। দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে তার 18 নিয়ে তার ভূমিকা, আমি বলছি দ্বাদশ নিয়ে তো এখন কথা হচ্ছিল নাকি, আর সালে যে দিনের মধ্যে রাতে হয়েছিল এ নিয়ে কিন্তু তার ভূমিকা ছিল বলে অনেকে মনে করে শুরু করি আমরা ধরা, এটা না। আমি বলছি যে এই নির্বাচনে তার কোনো ভূমিকা ছিল না। যাই হোক, হ্যাঁ, ভূমিকা হয়তো ছিল না। তো আমি যেটা বলছিলাম যে এসব বিষয় নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত, কারণ আপনি যেটা বলেছেন এটি সেনাবাহিনীর নিশ্চয়ই একটা প্রেস্টিজের বিষয়, যদিও আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, কারণ বেসিক ব্যাংক আছে নিশ্চয়ই। স্যার একটি চমৎকার কথা বলছেন যে, স্যার বা আপনি বলেছেন যে যদি মিন করে তাহলে তদন্ত হবে, কারণ আমরা দেখেছি বেসিক ব্যাংক যিনি খেয়ে ফেলেছেন তার বিরুদ্ধে পার্লামেন্টে 6 বার বলছে অর্থমন্ত্রী যে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। অর্থমন্ত্রী বলার পরে যখন ব্যবস্থা নেওয়া হয় না, তার ক্ষমতার উৎস কোথায় আমাদের কিন্তু বুঝতে হবে। সুতরাং আমি যেটা বলতে চাই, এই ঘটনাটির বিচার হওয়া উচিত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তদন্ত যদি নির্দোষ প্রমাণিত হয়, ওকে ভালো। এই স্যার যে বলছেন তার একটি সুন্দর নাতি, তার একটি পরিবার আছে, তদন্ত করবেটা কে? বললাম না, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করতে, স্ট্যান্ডিং কমিটি, ইয়েস সমস্ত কেনাকাটার ফাইলপত্র জেনারেল সাহেবদের ডাইকে এনে জিজ্ঞেস করার ক্ষমতা আছে। স্যার এটি কি বলবেন যে এটি তো 21 সালে অভিযোগ করা হয়েছিল আল জাজিরা রিপোর্টে, কিন্তু এরপর কিন্তু কিছু হয়নি। আল জাজিরা রিপোর্ট, আপনি যেটা আল জাজিরার সম্বন্ধে বলেন, আল জাজিরার প্রচুর রিপোর্ট ফলস, প্রচুর রিপোর্ট প্রত্যাহার করা হয়েছে এই ঘটনা। আল জাজিরা আমি অন্তত 20টা রিপোর্ট আছে যারা পরে ক্ষমা চেয়ে প্রত্যাহার করছে। আল জাজিরা রিপোর্ট যে একটা মানে আকাশ থেকে পড়া মানে পুতপবিত্র জিনিস মনে হয়, এটা তো ইন্টেনশন থাকে অনেকগুলো, এরকম বহু রিপোর্ট আল জাজিরা পরে ক্ষমা চেয়ে প্রত্যাহার করছে। ওনার বিরুদ্ধে যে ওনার ব্যাপারে রিপোর্ট করে সেটি বহু দেশে আল জাজিরা নিষিদ্ধ করা আছে। এইটাও আছে, এই তো ইসরায়েল নিষিদ্ধ, ইসরায়েল না আরো বহু দেশে এরকম আল জাজিরা আর কোথায় করেছে আমি তো আল জাজিরার বহু রিপোর্ট ওরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করছে, বহু রিপোর্ট আছে। হ্যাঁ, সেটাও আছে। জি, আমি তাহলে তৌহিদ হোসেনের কাছে গিয়ে আরেকটু শুনতে চাই যে তৌহিদ হোসেন আরেকটু শুনতে চাই যে যেটা বলছিলেন ডক্টর মিজান, যে আসলে আপনি যেমন বলছিলেন যে দুদকের কাছ থেকে আসলে তেমন আপনি ভবিষ্যৎ দেখেন না বা খুব একটা বেশি কিছু আশা করতে পারছেন না। সেক্ষেত্রে ডক্টর মিজান বলছিলেন যে পররাষ্ট্র প্রতিরক্ষা বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি আছে, সংসদীয় কমিটি আছে, সেখানেও কি কোনো সুযোগ আছে কিনা মিস্টার হোসেন? একেবারেই আমার ব্যক্তিগত অভিমত, আমি মনে করি না যে তেমন কোনো সুযোগ আছে। হয়তো তাদের ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা তারা প্রয়োগ করবেন এটা আমি বিশ্বাস করি না। অসংখ্য ধন্যবাদ তৌহিদ হোসেন। আমি এটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করি নেব। ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় জনাব ইলিয়াস খান।
যেটা দেখছিলাম যে ধরেন সেই বিবৃতির কথা যেটা আমরা বলছি বা ভাষ্যর কথা বলছিলাম, সেখানে বলছিলেন যে সেনাপ্রধানের কথা উল্লেখ করে বলছিলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে অনেকটা, তার কারণে সরকারি প্রতিষ্ঠান এবং তাদের কার্যক্রমের উপর জনগণের আস্থা হারিয়েছে। আজও আমরা দেখছিলাম আর্টিকেল 9 তারা যেটা কথা বলছিলেন যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় পৌঁছেছে। সেক্ষেত্রে কি এইগুলো বিষয় কি একটার সাথে আরেকটার কি চেইনে বা কোনো ধরনের যুক্ততার কারণে কি একে একে প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে? হ্যাঁ, এটি একটি বড় প্রশ্ন। আসলে তো আমাদের সব সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো তো দুর্বল হচ্ছে, আমরা দেখতে পেয়েছি। যেমন আমাদের নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, সারা বিশ্বে প্রশ্ন রয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তীদের ভারতের নির্বাচন হচ্ছে, সে যায় ভোট দিতে পারবে কিনা সেই সংখ্যা কিন্তু কারণেই ভোট দিতে পারবে এবং ভোট সঠিকভাবে কাউন্ট হবে। কিন্তু এখানে আপনি দেখুন যে একজন এমপি না, একজন উপজেলা চেয়ারম্যান বলেছেন যে সারাদিনে দেখলাম ভোট পড়লো 300, সন্ধ্যায় শুনি 3000। নিশ্চয়ই আপনার চোখে পড়েছে স্যারও, মানে এটি দেখেছেন নিশ্চয়ই। এরকম তো এখানে হচ্ছে। পুরো নির্বাচন ব্যবস্থা তো একদম ভেঙে পড়েছে। শুধু স্থানীয় সরকার নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন না, অন্যান্য বডির যে নির্বাচনগুলো হতো, যেমন এফবিসিসিআই, আমরা যখন সাংবাদিকতা শুরু করি, আমি ঢাকা বিষয়ে করেসপন্ডেন্ট ছিলাম, আমরা জুনিয়র হিসেবে আমাদের সব অনুষ্ঠানে পাঠাতো এই বিএমএ নির্বাচন, তারপরে এফবিসিসিআই নির্বাচন, তারপরে আইএবি নির্বাচন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিরাট একটা উৎসব ছিল। এবং সব বিভিন্ন বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থক প্রার্থীরা তারা থাকতেন এবং ভোটারদের কাছে তাদের একটি আকুতি থাকতো, আমাকে ভোট দাও। বিভিন্ন জায়গায় তারা এবং উৎসব করে নির্বাচন হতো, সেগুলোও কিন্তু নাই। এবং পাড়ায় মহল্লায় যে সামাজিক সংগঠন কমিটি হয় নির্বাচনের মাধ্যমে যদি, সেখানে কিন্তু অন্য দলের কারো পার্টিসিপেট করার সুযোগ নেই। এই যে ব্যবস্থাটা, এটা তো একদিনে হয়নি, অনেকদিন ধরে এটি ধ্বংস হয়েছে। এবং এখানে যথার্থই বলেছে, আমি আর এই স্টুডিওতে অত ওপেন বলতে চাই না, নিশ্চয়ই এই জেনারেল আজিজের তার ভূমিকা আছে এটি মনে হচ্ছে। কারণ 18 সালে যে নির্বাচনটা হচ্ছে রাতে হয়েছে, এটা কিন্তু সব মানুষ জানে, এবং কোন শক্তিতে কার বলে কিভাবে এটি হয়েছে সেটাও আমরা জানি। কিন্তু স্টুডিওতে অনেক সময় অনেক কথা বলতে হয় না। কিন্তু ডক্টর, মানে আমরা অনেকের কথাই এই প্রশ্নটা শুনি যে ধরেন যাদের সবকের কথা বলেন বা যাদের নিষেধাজ্ঞার কথা বলেন, যাদেরকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তারা আসলে তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বা তারা কতটুকু মানবাধিকার বা ডেমোক্রেসি চর্চা করে, আমরা আমাদের জায়গা থেকে কতটুকু করতে পারি না। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছেন? রাইট। না, সেই প্রশ্ন তো আছে। যেমন ধরুন এখন গাজা যা চলছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু উলঙ্গভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। কোনো লাজ লজ্জার এটা লোক দেখানোর বিষয় তো আছে, সেটাই তারা কিন্তু করছে না। এবং আপনি চিন্তা করুন যে একটি জনপদ, এবং জাতিসংঘ বলেছে 80 বছর লাগবে সেটি ঠিক হতে। এবং গাজা কিন্তু খুব ছোট্ট একটা জায়গা, 20 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে, এবং যেখানে এখন গিয়েছে সেখানে আবার বোম্বিং শুরু করছে, আবার অপারেশন শুরু করছে। সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নীরব। যদিও সাম্প্রতিককালে একটি অস্ত্রের চালান বোধহয় বাইডেন সাহেব তিনি বন্ধ করে দিয়েছেন বা স্থগিত করেছেন। এর কারণ হচ্ছে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আছে। এবং খুব ভালো লাগে একটি বিষয় যে মার্কিন গভর্নমেন্ট যখন এগুলো করে, তাদের বিবেক এখনও কিন্তু নষ্ট হয়ে যায়নি। ছাত্ররা ভিয়েতনাম যুদ্ধের পরে এত বড় বিক্ষোভ কিন্তু আর কোনোদিন করেনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইভি লীগ ইউনিভার্সিটি সহ অন্যান্য যত ইউনিভার্সিটি আছে নাম করা, সবগুলো বিক্ষোভ হচ্ছে। এবং সেখানে ছাত্রদেরও অত্যাচার করা হচ্ছে, ছাত্রদেরকেও নানা অত্যাচার নির্যাতন করা হচ্ছে। তাহলে কি এই বিষয় নিয়ে, তাহলে তাদের বিষয় নিয়ে কি সরকারের উদ্বেগ হওয়ার কোনো জরুরি কিছু আছে? না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, আমরা একটু থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, আমাদের অনেক কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হয় আমি মনে করি ব্যক্তিগতভাবে। যদিও সরকার খুব গায়ের জোর দেখাতে চান যে আমরা কে, যেমন ওই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন কি নিষেধাজ্ঞা দিল, কি দিল, এতে আমাদের কিছু আসে যায় না। আপনার নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে, বাট আসে যায় আমি মনে করি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এই ঘটনা ঘটিয়ে এই যে জেনারেল আজিজ সাহেবকে এটি একটা বিষয় কিন্তু প্রমাণ করেছে, যেটি আমি আগেও বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চোখ সরিয়ে নেয়নি। এখানে যে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা যে কিছু বলবে না সেই অবস্থায় কিন্তু তারা নাই এখন। জি ডক্টর মিজান, এরপরেও কি আরও পদক্ষেপ দেখতে পারি আমরা, এবং সংখ্যা কি আছে? আমি জানি না, এটা তো মানে অবস্থায় বলে দিবে। তবে একটু যেটা ইলিয়াস খানের সাথে আমি যুক্ত করতে চাই,
যে আমেরিকানরা ওই যে একটা অস্ত্রের চালান বাইডেন বন্ধ রাখছে মুসলিম ভোটের না, ওখানে যারা বিক্ষোভ করতেছে এরা কিন্তু সবাই মুসলমান না, বরং ইহুদিদের মধ্যেও অনেকে আছে, বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে ওখানে যারা ছাত্র হাজার হাজার ছাত্র এর মধ্যে অল্পই মুসলমান, বেশিরভাগই হচ্ছে অন্য ইহুদি খ্রিস্টান, তারাও কিন্তু আছে। তো ওখানে যে সব মানুষ একদম মানবতা বিবর্জিত হয়ে গেছে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকান গভর্নমেন্ট ৭ম নভোর পাঠিয়ে পাকিস্তানকে সাপোর্ট করতেছিল, তখনও কিন্তু আমেরিকান জনগণ প্রচুর লোক ছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। তো আমরা যেটা আমি বলবো, আমেরিকান ফরেন পলিসির একটা জিনিস আছে যে এই যেটা দেখা যায় আর কি, অ্যাপারেন্টলি দেখা যায় যেটা, আর তারা ভিতরে যেই কাজ করে এর মধ্যে সবসময় একটা বড় ধরনের কিন্তু পার্থক্য থাকে। আর এইটার উদ্দেশ্য কি, আর একটু সময় লাগবে, মানে একজন 3 বছর আগের জেনারেল উনি কিছু পাপ যদি করে থাকেন, ধরে নিচ্ছি যদি কোনো কিছু ভুল ত্রুটি যাই করে থাকেন, এটা আরো 3-4 বছর আগের ঘটনা, এইটা এই প্রেজেন্ট সিচুয়েশনের সাথে এটার কোনো সামঞ্জস্য নেই। আরেকটা হচ্ছে আমরা যে কথাটা বলছি যে আপনি যেটা বলছেন যে আর্টিকেল 9 আমাদের যে, অথবা এই আমেরিকান এই নীতির মধ্যে কিন্তু একটা আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা বলা আছে। আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের আলোচনা যখনই আসে তখন আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু মূল যে স্টেক হোল্ডার রাজনৈতিক দল, এটা যদি দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক দলগুলো, ইভেন আমি তো মনে করি ক্ষমতায় থাকতে থাকতে যে আওয়ামী লীগেরও যে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এটার যে সলিডারিটি, এটার যে সাংগঠনিক কাঠামো এবং যেটাকে বলা হয় অর্ডার, উপর থেকে নিচের থেকে কমিউনিকেশন, এগুলোর মধ্যে অনেক ডিসরাপশন হয়ে গেছে অলরেডি। আর বিএনপির অবস্থা একই, বিএনপি আমি জানি না যে সকল এই যে বহিষ্কার হইতেছে, প্রতিদিন রিজভী সাহেব স্টেটমেন্ট দিচ্ছে, লন্ডন থেকে আসে উনি পড়ে শোনাই দেয়, এই যে ওদের যে স্ট্রাকচার আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, বা এখানে কোথাও আলোচনা হয় কিনা, শত শত লোকলে আপনি বহিষ্কার করে দিচ্ছেন। তো এই যে, আর ওখানে তো আমি জানি না, আমার নলেজে আছে কোনো জেলায় আছে 14 বছর 15 বছর 16 বছর যাবত কোনো সম্মেলনও হয় না। তো এই যে পলিটিক্যাল, আমরা যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা বলবো, তো মেইন তো হলো পলিটিক্যাল পার্টি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই দুইটা তো ক্ষমতাসীন বা ক্ষমতা যাওয়ার আগ্রহী, এর বাইরেও অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো, ইভেন কমিউনিস্ট পার্টির মধ্যে এখন আবার দেখি দ্বন্দ্ব, এটা জীবনে কোনোদিন দেখি নেই। এটা দুর্বলতা ওখানে বলতে পারে। জি, আমি শেষ করার আগে তৌহিদ হোসেনের কাছে যেটা শেষ মন্তব্য নিয়ে শেষ করতে চাইবো। তৌহিদ হোসেন, শুনছিলেন যে 3 বছরের আগের একজন জেনারেলের এই নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মার্কিন সম্পর্ক আসলে দুর্বল হয়ে যাচ্ছে, এটা আসলে আমাকে এভাবে কি বিবেচনা করব, নাকি এর আরো প্রতিক্রিয়া সামনে আসবে, আপনি কি মনে করেন? আমি মনে করি না যে এই একটি ঘটনায়, আমরা জানি যে আমাদের দেশে প্রচুর ক্ষমতাশালী এবং দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন, কিন্তু এই একটি ঘটনা প্রকাশিত হলো বলে যে একেবারে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে এমন কোনো কথা না। কিন্তু আমি যেটা প্রথম থেকেই বলছিলাম সেটা হলো যে এটা হয়তো একটা মেসেজ যে সময় পেরিয়ে গেলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, বা ব্যবস্থা নেওয়া হয়েছে আগে সেটাকে পাবলিক করা যেতে পারে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক ডোনাল্ড সফরের কারণে যেরকম মনে করা হয়েছিল, হয়তো সেটা পুরোপুরি সেরকম না, যে মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছু তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে গেছে। অবস্থান থেকে তো নিঃসন্দেহে সরেছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ তারা অনেক নমনীয় একটা ভূমিকা নিয়েছে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও তারা যে একেবারে সব কিছু ভুলে বসে আছে, যা কিছু ঘটেছে আগে বা যা কিছু বলেছে তারা আগে, সেটা যে নয় সেটাও হয়তো একটু জানান দিয়ে গেল আর কি। যে সামনের দিনগুলোতে এখনো মনে হয় অনেক রং দেখার বাকি আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ মিস্টার তৌহিদ হোসেন, একই সঙ্গে ইলিয়াস খান এবং ডক্টর মিজানুর রহমান, আপনাদের 3 জনের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছেন। এই ছিল 24 ঘন্টা, কাল আবারও দেখা হবে।